ব্যাংককে বিমস্টেক সম্মেলনে মোদির সঙ্গে বৈঠক হবে ডক্টর ইউনূসের, জানিয়েছেন ডক্টর খলিল। চট্টগ্রামের লোহাগাড়ায় একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনা। এবার বাস মাইক্রোবাস সংঘর্ষে নারী শিশু সহ নিহত 10 জন। দেশে উগ্রপন্থার কিছুই ঘটেনি, সেই সুযোগই দেবে না সরকার, বলেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও মাহফুজ আলম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তার দাবি, ভারতের 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সফরে মেরিটাইম কোঅপারেশনের সহযোগিতার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তিতে সই করবে বাংলাদেশ। আগামীকাল সকাল 9টায় দুদিনের সফরে থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ 7টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেক। জোটের সম্মেলন বুধবার শুরু হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এতে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, এবারের সম্মেলনে ব্যাংকক ভিশন 2030 কৌশলপত্র গৃহীত হবে। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা, একটু আগে বললাম, বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল রাষ্ট্র শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। প্রধান উপদেষ্টার ভারতের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে ভিন্ন ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন খলিলুর রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা এই প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন। আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কী করবো আমরা? আমার কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এইটা হচ্ছে, এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার পাশাপাশি থাইল্যান্ডের সাথে একটি চুক্তি হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমস্টেক সদস্যদের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আহ্বান রয়েছে ঢাকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। একই জায়গায় তৃতীয় দিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। 3 দিনে লোহাগাড়ার এই সড়কে নিহত হয়েছে নারী শিশু সহ 15 জন। একই জায়গায় বারবার দুর্ঘটনার কারণে মহাসড়কটি এখন যাত্রী ও চালকদের কাছে আতঙ্ক। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই সড়কটি যেন একটি মৃত্যুর ফাঁদ। বুধবার সকালে চট্টগ্রামগামী রিল্যাক্স পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের। এতে ঘটনাস্থলেই 3 নারী ও 1 শিশু সহ নিহত হন 7 জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 3 জন। স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকার মহাসড়কের একটি বাঁকে আসে। চালক তখন হার্ড ব্রেক করতে গেলে বাসটির সামনের অংশ ঘুরে যায়। বাসটি তখন সড়কে আড়াআড়ি হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ঈদের দিন সকালে কিন্তু 6 জনের মৃত্যু হয়েছে, ঈদের পরদিন 1 জনের মৃত্যু হয়েছে, আজকেও 10 জনের মৃত্যু হয়েছে। ওই জায়গাটা সবসময় দুর্ঘটনা কবলিত স্থান। একই জায়গায় প্রতিদিন কিন্তু এখানে দুর্ঘটনা কিন্তু লেগেই থাকতেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। সড়ক বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করি,
এই সড়কটার জন্য 6 লেনে উন্নতি করা হয়। পুলিশ বলছে বিপজ্জনক বাঁক চালকের অসতর্কতা ও বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। প্রথমত এটা বলতে চাচ্ছি যে বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। সাধনা মণ্ডল, ইতিহাস যতীন্দ্রনাথ মণ্ডল, বয়স 30, মাতা জ্যোৎস্নারানী মণ্ডল, কুষ্টিয়া। আরেকজন হলো দিলীপ বিশ্বাস, পিতার নাম হলো দুলাল চন্দ্র বিশ্বাস, গোয়ালিয়া শেখপাড়া শৈলকুপা জিনেদাহ। আরেকজনের নাম হলো অর্ধা একজন নাম পাইছে অর্ধা। জাঙ্গালিয়া স্পটে 7 জন আর হাসপাতালে 3 জন ডেড বডি মারা গেছে। লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় গত সোম ও মঙ্গলবারও দুর্ঘটনা হয়। ঈদের দিনই এই মহাসড়কে যাত্রীবাহী বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় 5 তরুণের। একই স্থানে মঙ্গলবার পর্যটকবাহী 2টি মাইক্রোবাস উল্টে 9 আরোহী আহত হন। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই ঘটেনি, জোর দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। আর তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে কোনোভাবে উগ্রপন্থার জায়গা হবে না। বাংলাদেশে ইসলামী কট্টরপন্থীদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের সঙ্গে ভিন্ন মত পোষণ করে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন গালমান শফি। বুধবার রাজধানীর বাড্ডা, ভাটারা, তেজগাঁও শিল্পাঞ্চল সহ 5টি থানার কার্যক্রম পরিদর্শন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বাড্ডা থানায় শুভেচ্ছা শেষে তিনি কথা বলেন বাংলাদেশের ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা করে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে। জানান, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে, আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। এদিকে কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামে গণ অভ্যুত্থানের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন যে পরিস্থিতির কারণে, হাসিনা চলে যাওয়ার কারণে। আমরা মনে করি যে এটা সুযোগটা নিতে দেওয়া হবে না। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে এবং বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার হার্ডলাইনে যাবে বলেও হুঁশিয়ারি করেন মাহফুজ আলম। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান। বলেন, লন্ডন স্থানীয় সময় বুধবার থেকে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী 4 দিন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বাসায় গিয়ে ওনাকে দেখবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়তো তাকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। ডাক্তার জাহিদ জানান, ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলো রিপোর্ট পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন। ডাক্তার জাহিদ আরও জানান, বিএনপি চেয়ারপারসনের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো আছেন। মঙ্গলবার বেগম জিয়াকে গাড়ি থেকে নামিয়ে স্থানীয় একটি পার্কে হুইল চেয়ারে করে ঘোরানো হয়েছিল। বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভারশায়ার প্লেসে দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা ধরনের অসুস্থতায় ভুগছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বে গণতন্ত্রে নানা রকম বিপদ দেখা যাচ্ছে, পৃথিবী জুড়ে চরমপন্থা এবং ধর্মীয় মৌলবাদের বিকাশ ঘটছে, গণতন্ত্র রক্ষা এখনকার চ্যালেঞ্জ। বুধবার দুপুরে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি সবসময় ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন ব্যবস্থায় সংস্কার চেয়ে আসছে। বিগত আন্দোলনের সময় 6 মাসের কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রশ্ন রাখেন, বিএনপি যা চেয়েছিল সেটাই তো এখন আসছে, তাহলে সমস্যা কোথায়? মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা কখনোই কথা বলিনি, প্লিজ লিসেন, আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার, অর্থাৎ নির্বাচন কমিশন, নির্বাচনের ব্যবস্থা, এটা করতে হবে। 2 নম্বরটা ল অর্ডারের সিচুয়েশন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, এটাকে করতে হবে। 3 নম্বর যে জুডিশিয়াল রিফর্ম, এটা অবশ্যই করতে হবে। এই 3টে একেবারে মাস্ট। সরকার 6টা রিফর্ম কমিশন করেছে। 6টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই 3টা। এই 3টা তো আমরা করতে বলেছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। তারা নিউ ইয়র্ক টাইমসে মিথ্যে তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পরে। বিশ্ববাজারের সাথে পাল্লা দিয়ে দেশেও বাড়ছে স্বর্ণের দাম। মাত্র 3 মাসের ব্যবধানে সোনার দাম বেড়েছে 14 বার। ঈদের ছুটি শেষে এ দাম আরেক দফা বাড়তে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, শেয়ার বাজার বা ডলারের বিনিয়োগ অনিশ্চয়তা এবং ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে স্বর্ণের বিনিয়োগকে নিরাপদ মনে করছেন অনেকেই। সেই কারণেই বাড়ছে স্বর্ণের দাম। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। স্বর্ণের দামে রেকর্ড গড়েছে বৈশ্বিক বাজার। মাত্র 24 ঘন্টার ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম $100 বেড়ে দাঁড়িয়েছে $3148। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারেও সোনার দাম ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। ঈদের ছুটির আগ মুহূর্তে সবশেষ গেল 28 মার্চ 22 ক্যারেট মানের স্বর্ণের ভরি ছুঁয়েছে 1,58,000 টাকা। বর্তমানে যে অবস্থা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আরও গোল্ডের দাম ঊর্ধ্বমুখী হবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে। এবং গত ঈদের 2 দিন আগের হিসাব যদি করেন আর আজকের হিসাব করেন তাতেও এই মার্কেট খুললেই গোল্ডের দাম আরও 4-5 হাজার টাকা বাড়বে। একজন গ্রাহক যদি আগে 10 ভরি সোনার চিন্তা করতো বিয়ের সময় যে আমি 10 ভরি বাজেট আমার, সেই বাজেটটা তো অলমোস্ট এখন 5 ভরিতে চলে এসছে। সেক্ষেত্রে তো আমাদের উপরে তো প্রভাব পড়ছেই। অর্থনীতি বিশ্লেষকরাও জানিয়েছেন, ভূ রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে স্বর্ণের দাম। সেই দরকে আরও উস্কে দিয়েছে ট্রাম্পের শুল্ক নীতির প্রভাব। বৈশ্বিক পর্যায়ে এই মুহূর্তে যে অস্থিরতা রয়েছে এই ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নিয়ে এবং একই সাথে বিভিন্ন ধরনের যুদ্ধ এবং অন্যান্য ধরনের অনিশ্চয়তা নিয়ে, তাতে করে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় রকমের অস্থিরতা তৈরি হয়েছে। এবং তার ফলে যারা বিনিয়োগকারী ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা লং টার্ম ইনভেস্ট করেন বিভিন্ন অ্যাসেট বেইজে, শেয়ার মার্কেটে, বন্ডের অথবা গোল্ডে বিভিন্ন ধরনের বিনিয়োগ করি, তারা এখন আসলে যে কোনো ধরনের সফট কারেন্সিতে বিনিয়োগ করাতে তারা আস্তে আস্তে অনিশ্চয়তা বোধ করছে। আজকেই সম্ভবত আরও বেশ কিছু ডিউটি ইম্পোজ হতে যাচ্ছে। আজকে 2রা এপ্রিল যতটুকু আছে মার্কিন যুক্তরাষ্ট্র আজকেও মনে হয় বেশ কিছু ঘোষণা আসবে নতুন করে, সেটি হলে আরও অস্থিরতা তৈরি হবে। তবে দর যেটুকুই ওঠানামা করুক না কেন সেটা যেন বৈশ্বিক দরের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং স্বচ্ছ প্রক্রিয়ায় দর ঠিক করা হয়, সেটা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ,
বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ ছুটি থাকায় ঈদ শেষেও ঢাকা ছাড়ছেন অনেকেই, ফিরছেনও কেউ কেউ। ভোগান্তিবিহীন যাতায়াতে খুশি নাগরিকরা। এদিকে ব্যস্ত নগরীতে নেই কোলাহল, রাজধানীর বেশিরভাগ সড়কই ফাঁকা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, অনেকটা লোকাল বাসের মতো প্ল্যাটফর্মে যাত্রীর অপেক্ষায় ট্রেন। দীর্ঘ ছুটির আমেজে ঢাকা ঈদ করে বেড়াতে ঢাকা ছেড়েছেন কেউ কেউ। ট্রেনের শিডিউল নিয়েও নেই কোনো অভিযোগ। এখন যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোভাবে এখনো কাটানো যা কেমন আশা করি। তো এখন ফ্রি আছে, এই জন্য কইলাম শান্তিষ্ঠভাবে বাচ্চা পোলাবার নিয়ে এখন চাইলে সবচেয়ে বেটার, এই জন্যই যাচ্ছি। কিন্তু ঈদের মধ্যে সবার সাথে ঈদ করতে পারিনি, একটা আফসোস। এখানে তো শ্বশুর বাড়ি ঢাকাতে, তো শ্বশুর শাশুড়ি তো একা থাকে, ওনাদের সাথে ঈদ করলাম, এখন বাবার বাসায় যাচ্ছে। এদিকে ফাঁকা রাজধানীতে বাসের সাথে পাল্লা দিয়ে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকার ভোগান্তিও নেই। ব্যস্ত নগরীর এই চিত্রটা বেমানান বলছেন নগরবাসী। ফাঁকা থাকলে তো যাতায়াতের সুবিধা, চলাফেরার সুবিধা, এটা আরামদায়ক। কিন্তু ঢাকা তো ব্যস্ত নগরী, এখানে ব্যস্ততাটাই স্বাভাবিক। সেজন্য ধরেন একদম ফাঁকা থাকবে সেটা মানায় না। অন্যান্য সময় থেকে রাস্তাঘাট অনেক ফাঁকা, এতে আমাদের অনেক রিল্যাক্স লাগে, অনেক ভালো লাগে। রাস্তাঘাট ফাঁকা, লম্বা ছুটি, সব বাড়ি চলে গেছে, এখন মোটামুটি ভালো লাগছে। আমাদের মোটামুটি একটু রিল্যাক্সে আছে আর কি। দীর্ঘ ঈদের ছুটি শেষ হবে শনিবার, তাই রবিবার থেকে চিরচেনা রূপে ফিরতে পারে রাজধানী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটি উপভোগ করতে রাজধানীবাসী ভিড় করছেন বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর নভ থিয়েটার, সামরিক জাদুঘর এবং জিয়া উদ্যানের মতো খোলা জায়গাগুলো। রাজধানীতে জনসংখ্যার তুলনায় বিনোদনের জায়গা অনেক কম বলে মনে করছেন অনেকেই। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। বাদ ভাঙা এ আনন্দই বলে দেয় উৎসবের শত রং ছুঁয়ে গেছে সব বয়সী মানুষকে। ঈদের তৃতীয় দিনে এসেও বিনোদন কেন্দ্রগুলো উৎসব মুখর। পরিবারের ছোট সদস্যদের কলরব, ছোটাছুটি আর আনন্দ ছুঁয়ে যায় বাবা মাকেও। বাচ্চারা অবশ্য এই যে ফিল করে যে যেহেতু ঢাকা শহর খোলামেলা, সবাই তো বন্দি জীবন লাইফ করে আর কি। ঈদ উল ফিতর উপলক্ষে অনেক লম্বা সময় পাওয়া গিয়েছে, এই কারণে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরার অনেকটা সময় পাওয়া যাচ্ছে আর কি। সবাই বাড়িতে গেছে, হয়তো আমরাই যাইনি, যার কারণে আসলে ফ্যামিলির সবাই আমরা বের হয়েছি। আমার ছোট একটা বাচ্চা আছে, ছোট একটা ভাই আছে। রাজধানীর নব থিয়েটারের খোলা মাঠে ছোটদের রাইডে ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে এসেছেন বিমান বাহিনী জাদুঘরে, দেখেছেন 3D আর্ট গ্যালারিও। ছুটির না থাকার কারণে সবাই আসলে একসাথে হওয়া যায় না বা সময় পাওয়া যায় না। ফার্স্টে মিউজিয়ামে ঢুকছিলাম, ঢুকে অনেক কিছু দেখছি, প্লেন, তারপর অনেক বন্দুক আছে না, ওইগুলো দেখেছি। এবার গ্রামে যাইনি, সেই জন্য হচ্ছে কি আমরা এই যে ঘুরতে নিয়ে আসছি। কালকে অন্য জায়গায় গিয়েছিলাম, আজকে আবার এখানে আসলাম। মিলিটারি মিউজিয়ামের পাশাপাশি স্টার সিনেপ্লেক্স রয়েছে, আছে 3D আর্ট গ্যালারি, বাংলাদেশের ফার্স্ট 3D আর্ট গ্যালারি, যেখানে মানুষজন ঢুকে ছবির সাথে মিশে যেতে পারবে, জীবন্ত মনে হবে তাদের ছবিগুলো। উচ্ছ্বাসের কমতি ছিল না জিয়া উদ্যানেও। পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে খাওয়া দাওয়া আর হই হুল্লোড়ে মেতে থাকতে দেখা যায় অনেককে। ঈদ মুবারক। আমার আম্মুর সাথে আমার বাবার সাথে আমি আজকে পার্কে ঘুরতে আসছি, খুশি, অনেক কিছু খাই আসি। যানজট থাকে অনেকটা, আমরাও ব্যস্ততা জীবনে থাকি, দেখা যায় একটু ঈদ আসলে একটু ছুটি হয়, বাচ্চা দিনে ঘুরতে আসলে একটু ভালো লাগে, এটাই। আমরা আসছি আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, আজকে ঈদের পরে ঈদের যে আমেজটা, এখানে এই আমেজটা, ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য এখানে আসা। ব্যস্ততার জন্য বন্ধুদের সাথে এক হওয়া যায় না, সবাই ব্যস্ত থাকে, আর ঈদের এই ছুটিতে এক হওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। বাচ্চাদের নিয়ে আসছে ঘুরতে, ঈদের সময় তো সময় পাই না, তো চাকরি করি, তো বেসিক্যালি মানে ঈদের সময় মূলত ঘুরে শান্তি পাওয়া যায়, একসাথে সবাইকে পাওয়া যায়, যার জন্য সবাই মিলে একসাথে এখন জি বাবা এই জন্য আসা আর কি, সবাই একসাথে মিলেমিশে। অন্য সময় তো আসা হয় না, তাই এখন পরিবার নিয়ে আসছে। ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সব শ্রেণী পেশার মানুষের সবার মাঝে, এমনটাই প্রত্যাশা উৎসব প্রিয় মানুষের।
ঈদের লম্বা ছুটিতে রাজধানীবাসী পরিবার পরিজন নিয়ে ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। তবে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সংখ্যক বিনোদন কেন্দ্র না থাকায় আক্ষেপও আছে তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। লম্বা ছুটি আর ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন এবং বিনোদন কেন্দ্রগুলোতে। সাগর, পাহাড়, পর্বত থেকে শুরু করে ঐতিহাসিক স্থানগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীদের। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। লাখো পর্যটকের পদচারণায় জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। সব বয়সী মানুষের যেন এক মিলন মেলা। কারো মনে আনন্দ প্রথমবার সমুদ্র দেখার, আবার কেউ উচ্ছ্বাসিত স্পর্শ করে সমুদ্রের নোনা জল। সব লোকজন ঈদের ছুটিতে বেড়াতে আসে কক্সবাজারে, ঈদের সময়ই ভালো লাগে, তাই প্রতি বছর আমরা ঈদে আসি। এবং নিরাপত্তার দিক দিয়ে একটু ভালো, নিরাপত্তা অনেক আছে, অনেক পুলিশ গার্ড আছে। খুবই ভালো লাগছে। এবারের ঈদে অনেক দিনের ছুটি, আবার এসেছিলাম আমি 6-7 বছর আগে, তো অনেকদিন পরে একটা চাপ মুক্ত ঈদ কাটাচ্ছি। অ্যাডমিশন টেস্ট শেষ, সুতরাং অনুভূতিটা আরো বেশি তীব্র, অনেক বেশি ভালো। খুব ভালো লাগছে, আর নিরাপত্তার দিকটা খুব ভালো, সিকিউরিটি খুব ভালো সিকিউরিটি আছে এখানে। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে কাজ করছে টুরিস্ট পুলিশ। পর্যটকের ঢল রাঙ্গামাটিতেও। ঈদের তৃতীয় দিনে সকাল থেকে তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পর্যটন স্পটগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগার কথাও জানান তারা। ভালো লাগছে, খুব মজা করছি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগছে। ড্রাইভিং এক্সপিরিয়েন্স অসাধারণ, সেই সাথে এখানকার প্রকৃতি তো অবশ্যই একটা অন্যরকম লেভেলের। ফার্স্ট টাইম আমার রাঙ্গামাটিতে আসা, আর এর আগে খাগড়াছড়ি অনেক জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু রাঙ্গামাটি আসা হয়নি। ভালো লাগছে সবকিছু মিলিয়ে, ঈদের ছুটিও পেয়েছি। ঈদ আনন্দের ওয়াটার পার্কের ঢেউর তালে দুলছেন নরসিংদীর তরুণ তরুণীরা। ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য, চড়েছেন স্কাই ট্রেন, ওয়াটার বোট সহ বুলেট ট্রেনে। এই আনন্দ উপভোগ করছেন আত্মীয় স্বজন ও প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসা শিশু সহ নানা বয়সীরা। আমি আম্মুর সাথে বাবার সাথে আসছি। এই পার্কটা অনেক সুন্দর, এখানে আসতে খুব ভালো লাগছে। খুব এনজয় করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি। আমি আরো একবার এখানে আসছি পিকনিকে। এখানে ওই যে স্প্রিং বোট উঠলাম, গ্রামের দৃশ্য দেখলাম, তারপরে আদর্শ গ্রাম দেখলাম। ওরা খুব এনজয় করতেছে, খুব এনজয়েবল একটা জায়গা। দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় রেখে প্রতি বছরই আধুনিকায়নের কাজ করে যাচ্ছেন পার্ক কর্তৃপক্ষ। এবার ঈদে আমরা দুইটা স্পেশাল, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মানসম্পন্ন দুইটা রাইড আমরা এবার স্থাপন করেছি। তার মধ্যে একটা রিভার ক্যাপ, যেটা এশিয়ার অন্যতম। এই রিভার ক্যাপের ভিতরে প্রবেশ করলে আপনার মিশরের পিরামিড সহ মমি এবং মিশরীয়দের, ইজিপ্টের যে জীবনযাপন, এই জন্য আমরা নীল নদের গল্প শুনতাম, এগুলো সব সেট আপ করা আছে। অন্যদিকে চা বাগান, স্বচ্ছ নদী, পাহাড় ও পাথরের টানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছেন সিলেটে। দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে জাফলং সহ পর্যটন কেন্দ্রগুলো। ধর্ম একজনের, কিন্তু আনন্দ সবার। আমি হিন্দু, কিন্তু তারপরও এনজয় করতেছি। অনেক আশা ছিল আগে থেকে ঘুরতে আসবো, ফাইনালি আজকে আসা হলো। ভালো লাগতেছে এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা, এই জন্য দেখার জন্য আসছে চা বাগান। রাতে কিংবা ভোরে পর্যটকদের হোটেলে অথবা গন্তব্যে নিরাপদে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ছিনতাই ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে সময় মতো মনে করেন এগুলাকে অ্যাড্রেসও করা গেছে, এবং যারা এসব জড়িত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবং আমরা আশা করতেছি যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের জন্য এটা একটা সংকেত যে তারা এসব করে পার পাবে না। এদিকে নৈসর্গের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভিড় বেড়েছে মৌলভীবাজারের পর্যটক কেন্দ্রগুলোতেও। লাওয়াছড়া জাতীয় উদ্যান, বধ্যভূমি এলাকা সহ ঘুরে দেখছেন জলপ্রপাত। আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এখানে আমরা মোটামুটি জাফলং, সাদা পাহাড়, তারপর এখন শ্রীমঙ্গল, তারপর চা বাগান দেখলাম। রাতারগুল, সাদা পাথর ঘুরলাম, আজকে শ্রীমঙ্গলের দিকে ঘুরলাম, জাফলংয়ের দিকেও গিয়েছি। আমরা অনেক ভালো লাগে, তাই আমরা প্রতি ঈদও সবসময় আমরা এখানে আই। আমি মনে করি এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এখানে আইলে সবাই একসাথে পাওয়া যায়। বনটা দেখতে অনেক সুন্দর, এখানে পশু পাখিগুলো আছে, বানরগুলো আছে। টহল টিম জোরদারের পাশাপাশি সাদা পোশাকেও নিরাপত্তায় কাজ করছে পুলিশ। অনেক লোকজনের সমাগম হয়েছে, আমাদের 3টা পার্টি কাজ করতেছে, এবং জেলা পুলিশের সমন্বয়, উপজেলা পুলিশের সমন্বয়ে আমরা যারা পর্যটক এখানে আসবে আমরা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দেশি বিদেশি পর্যটকদের আগ্রহ বাড়াতে সুযোগ সুবিধা সহ ভ্রমণের স্থানগুলো আরও আকর্ষণীয় করতে সরকারের নানা উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঈদের তৃতীয় দিনেও রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়।
পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে অনেকে ঘুরতে এসেছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। বাবা মার সঙ্গে ঘুরতে এসে বিভিন্ন পশু পাখির সঙ্গে পরিচিত হতে পেরে আনন্দিত শিশুরাও। ঈদের তৃতীয় দিন বেলা 2:30 পর্যন্ত চিড়িয়াখানায় সমাগম হয়েছে প্রায় 1.5 লাখ মানুষের। দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। মিনালা দিবার রিপোর্ট। রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার চিত্র এটি। ঈদের তৃতীয় দিনে 9টা থেকে বেলা 2:30টার মধ্যে প্রায় 1.5 লাখ মানুষ ভিড় জমিয়েছে এখানে। চিড়িয়াখানা খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঈদের আনন্দ উপভোগ করতে ঢাকা ও ঢাকার আশেপাশে থেকে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন মিরপুর চিড়িয়াখানায়। বিভিন্ন বয়সী মানুষ থেকে শুরু করে শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। গাছের ছায়ায় ঘুরে ঘুরে অভিভাবকদের সাথে বিভিন্ন পশু পাখির সাথে পরিচিত হচ্ছে ছোট শিশুরা। সিংহ দেখছি, জলহস্তি দেখছি, আমার এগুলো দেখে খুব ভালো লাগছে। তো আব্বু আম্মুর সাথে এসেছি, বাঘ দেখেছি। আমি ধামরা থানার থেকে এসেছি, আমার এখানে অনেক ভালো লাগছে। এতদিন বইয়ের পাতায় বাঘ বা হরিণের গল্প পড়ার পর প্রথমবারের মতো বাস্তবে তা দেখে উচ্ছ্বসিত শিশুরা। বাঘের খাঁচার আশেপাশেই সবচেয়ে বেশি ভিড়। আমি খাঁচায় এত বড় বাঘ দেখেছি, কুমির দেখেছি, হাতি দেখেছি, সিংহ দেখেছি। আমার অনেক ভালো লেগেছে। আমি বাঘ, সিংহ, হরিণ, সাপ আরো অনেক কিছু দেখেছি, আমার অনেক ভালো লেগেছে। নগরবাসী বলছে ঢাকায় এমনিতেও বিনোদন কেন্দ্রের অভাব, সেই অভাব অনেকটাই পূরণ করে জাতীয় চিড়িয়াখানা। আগের চেয়ে এখন অনেক উন্নত হয়েছে, তো সবকিছু হাজার হাজার মানুষ দেখে আরো বেশি ভালো লাগতেছে। এর জন্য দেশে যাই নাই, মেয়েকে আনন্দ দেওয়ার জন্য আর কি এখানে আসা। মেয়ে দেখবে, এক একটা দেখবে, ও হাসবে, এটাই আমার খুশি। ঈদের আমেজটার জন্যই আর কি সবাই মিলে ঘুরতে আসা। পরিবেশটা অনেক ভালো লাগছে। জিরাফ, জেব্রা, বাঘ, ভালুক সব দেখেছি, সবাই দেখেছি। সাপটা দেখে একটু ভয় পাইছিল, আমি ভয়ের কিছু নেই, আটকানো। অন্যান্য ঈদের থেকে এবার অনেক সুন্দর করে ঈদ কাটছে। এবারের ঈদে লম্বা ছুটির কারণে চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোক আমাদের চিড়িয়াখানা দর্শন করতেছে। তাদের নিরাপত্তার জন্য আমরা ট্রাফিক বিভাগ, ডিএমপি, ট্যুরিস্ট পুলিশ, আমাদের আনসার এবং আমাদের যে নিরাপত্তা কর্মী আছে তাদের সমন্বয়ে আমরা তাদের আগমন এবং তাদের প্রস্থানটা আমরা সহজতর করেছি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখানে বাঘ, ভালুক, সিংহ, বানর, জলহস্তি, কুমির, সাপ, গয়াল লামা, ময়না, টিয়া, ক্যাঙ্গারু, জিরাফ, জেব্রা, হাতি, ময়ূর, উটপাখি, ইমু, শঙ্খচিল, কুরাবাস, তিলাবাজ, গন্ডার, হায়না সহ প্রায় 136 প্রজাতির 3034টি পশু পাখি রয়েছে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা। এখনো সংস্কার হয়নি সাতক্ষীরার আশাশুনির খোল পেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্যঘের এবং ফসলি জমি। বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। বিদ্যুৎবিহীন 3 গ্রাম। সেনাবাহিনীর তদারকিতে চলছে বেড়িবাঁধ সংস্কার। উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোল পেটুয়া নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ সংস্কার কাজ চলছে 3 দিন ধরে। প্লাবিত হয়েছে 10টি গ্রাম। বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অনেকেই। হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত 2 দিন ধরে রিং বাঁধ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। বুধবার সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকজন বেড়িবাঁধ সংস্কারের কাজ করছেন। তদারকি করছে সেনাবাহিনীর সদস্যরা। ঈদের নামাজ শেষে প্রায় 200 ফিট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই খোল পেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। পানিবন্দী হয়ে পড়ে ইউনিয়নের 1200 পরিবারের কয়েক হাজার মানুষ। দুর্গত এলাকা ঘুরে দেখেছেন পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলুর বাম্পার ফলনেও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। বাজারে পড়েছে দাম, দেখা নেই পাইকারদের। হিমাগারেও আলু রাখার জায়গা নেই, বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করে দিচ্ছেন বেশিরভাগ চাষিরা। উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণীর তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। জমি থেকে আলু তোলার কর্মযজ্ঞে মুন্সিগঞ্জের কৃষক স্তূপ করে রাখছেন জমিতেই, কিন্তু এখনও তেমন দেখা নেই পাইকারদের। যারা আসছেন তারা 600 থেকে 700 টাকা মন দরে কিনতে আগ্রহী। কৃষকদের দাবি, এবছর মৌসুমের শুরুতে বীজ আলুর দাম সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করেছে ব্যবসায়ীরা। এছাড়া সার ও কীটনাশকের দামও ছিল বেশি, যার কারণে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে 18 থেকে 20 টাকা। বাজার দর 15 থেকে 16 টাকা কেজি। হিমাগারে জায়গা সংকট ও অতিরিক্ত ভাড়া আরও বেশি বিপাকে ফেলেছে কৃষকদের। আমরা কৃষক আলু খেতি করছি, ওই সিজন মতন তো আশা করে খেতি করছি যে লাভের আশায়। 1 বস্তা বিছন আনছি 5000 টাকা দা, এখন বেচতে গেলে 4 বস্তা বেচতেই না 5000 টাকা। স্টোরও তো অনেক দাম বেশি, 1 বস্তা আলু রাখতে হইব 300 টাকা করে, তাকে ভাড়া দিতে হইব। গত বছর দিয়েছি 700 টাকা জমিন, এই বছর দিয়েছি 1600 টাকা। তারপরে গত বছর সার কিনছি 800 টাকা,
এই সার কিনছি এবছর 2100 টাকা। যদি স্টোরের ভাড়াটা কমায় তাহলে হয়তো আমরা আলু রাখতে পারবো, আর যদি বাজারে কিছু দাম থাকে ভালো তাহলে হয়তো কিছু বিক্রি করতে পারলাম। কৃষকদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সারা বছর বেশি মুনাফা করে কিছু ব্যবসায়ী। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক। সব সিন্ডিকেট ব্যবসা, সিন্ডিকেট না ভাঙলে তো আর এই বাংলাদেশে কিছু থাকবো না। আলু থুইতে গেলে তো ভাড়া বেশি লাগবে, তো মানুষের তো লস হয়। এর দাম কম, আলু পাইকারও নাই। কেজি ভরে গেছে এই পর্যন্ত আমাকে 20 টাকা, আবার যদি কোলেস্ট্রল ভাড়া যদি আবার বাড়ায় তাহলে পড়বো গিয়ে 30 টাকা। উৎপাদন বেশি হওয়ার জন্য আমার কৃষকরা আসলে ন্যায্য দামের বিষয়টা তাদের কিন্তু একটু সমস্যাযুক্ত হচ্ছে। আমি কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, আমার ডিপার্টমেন্ট থেকে সবাইকে বলেছি, তারা বলছে যে কৃষকরা স্থানীয়ভাবে সংরক্ষণ করার জন্য যদি করে তাহলে 1-2 মাস পরেই আলুটা বিক্রি করলে কোল্ড স্টোর কিন্তু না। মুন্সিগঞ্জে এবছর 34,758 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11 লাখ মেট্রিক টন। সোনিয়া হাবিব, লাবণী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। ধন্যবাদ সবাইকে।